মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে রহস্যজনকভাবে এক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি মারা গেছেন। আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাস উদ্বোধন করে ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। সে সময় তার সাথে ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ সহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও ছিলেন। ইরানের একজন বিচারক থেকে কিভাবে প্রেসিডেন্ট হয়েছিল ইব্রাহিম রাইসি এবং কি রাশিয়া ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সবসময় কালো পাগড়ি পরিধান করে থাকতেন। রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তির মৃত্যুতে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণে অনেকটাই বদলে যেতে পারে। ইব্রাহিম রাইসি কিভাবে ইরানের ক্ষমতা এসেছিলেন এবং পশ্চিমারা কেনই বা তাকে ইব্রাহিম রাইসিকে ভয় পেত সে সম্পর্কে আলোচনা করব আজকের ফ্যাক্ট মায়াজালের এই পর্বে। ইরানের রাজনৈতিক ক্ষমতার কাঠামো বিশ্বের অন্যান্য দেশ থেকে অনেকটাই আলাদা। ইরানের নেতৃত্ব মূলত দুই ভাগে বিভক্ত, এক ধর্মীয় নেতৃত্ব, অন্যদিকে সরকার। 1979 সালে ইরানের ইসলামী বিপ্লবের পর থেকে নতুন সংবিধান অনুযায়ী দেশে একজন সুপ্রিম লিডার সর্বোচ্চ ধর্মীয় নেতা পরিচালিত হয়। এখন পর্যন্ত মাত্র 2 জন ব্যক্তি ইরানের সুপ্রিম লিডার হতে পেরেছেন। ইরানের প্রথম সর্বোচ্চ নেতা ছিলেন ইসলামী বিপ্লবের প্রাণপ্রিয় পুরুষ সৈয়দ রুহুল্লাহ খুমেনি। পশ্চিমাদের কাছে আয়াতুল্লাহ খামেনি হিসেবে পরিচিত। 1979 সালে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর দ্বিতীয়বারের মতো ইরানের সর্বোচ্চ নেতা সৈয়দ আলী হোসেন ইমানি, তিনি আয়াতুল্লাহ আলী খামেনি হিসেবে অধিক পরিচিত। 1979 সাল থেকে এখন পর্যন্ত দীর্ঘ 25 বছর যাবৎ আলী খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি নিহত হওয়া রাষ্ট্রপতি ছিলেন আলী খামেনি খুব কাছের লোক, সেই সাথে তিনি দেশটির ধর্মীয় নেতৃবৃন্দ এবং সরকার উভয় শাখার মধ্যে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিলেন। সে কারণে অনেকেই ধারণা করেছিলেন রায় তৃতীয়বারের মতো ইরানের সর্বোচ্চ নেতা হবেন। 85 বছর বয়সী খামেনি প্রায় অসুস্থ থাকেন, তাই মনে করা হচ্ছিল রাইসির মতো একজন বলিষ্ঠ রাজনীতিবিদ পরবর্তী সুপ্রিম লিডার হলে ইরানের অবস্থান বিশ্ব রাজনীতিতে আরও পাকাপোক্ত হবে। ইব্রাহিম এমন একটা সময় রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করেন যখন ইরান তীব্র অর্থনৈতিক সমস্যা, বর্তমান আঞ্চলিক উত্তেজনা এবং বিশ্ব শক্তিগুলোর সঙ্গে পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার আলোচনা সহ একাকিত্ব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। ক্ষমতায় আসার পর থেকেই ইব্রাহিম রাইসি ইরানের উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেন। সেই সাথে ইরানের নিজস্ব উন্নত প্রযুক্তি গড়ে তোলার ব্যাপারে জোর দেন। ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে সমঝোতা হওয়ার সম্ভাবনা তৈরি করেছিলেন। ইব্রাহিম রাইসি দীর্ঘ টানা 15 পর প্রতিবেশী সৌদি আরবের সাথে ইরানের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছিল। এই ইব্রাহিম রাইসি মরণের যার ফলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অবস্থানে অনেকটাই দুর্বল হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছিল। সাম্প্রতিক সময়ে সিরিয়া ইরান দূতাবাসে ইসরায়েল হামলার পর এই প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে পাল্টা হামলা চালান। সবাই মনে করেছিল রাইসি ইরানের সুপ্রিম লিডার হলে ইসরায়েলকে একদণ্ডও শান্তিতে থাকতে দিতেন না, তাই ইসরায়েলের নেতারা খামেনির চেয়ে বেশি ভয় পেত। ইরানের নেতৃবৃন্দ অ্যাড্রেস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধের অক্ষর সম্বনে ইব্রাহিম বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এটি মূলত ইরান ও সিরিয়া সরকার, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনে হুতি বিদ্রোহী এবং ফিলিস্তিনের হামাসের একটি রাজনৈতিক ও সামাজিক জোট। ইব্রাহিম রাইসি চীন সহ এবং আশেপাশে প্রতিবেশী দেশগুলোর সাথে বেশ সখ্যতা গড়ে তুলেছিলেন।